মল্লিক কাঞ্চন অ্যাপিয়ারেন্সেই ফাটিয়ে দিল। এবার যার নাম বলবো তার অভিনয় কুশলতা সত্যি মানে আমরা গর্বিত যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম অভিনয় আমরা পাই, এবং যতটা তিনি ভালো অভিনয় তার গানটাও কিন্তু অসাধারণ। আমাদের অত্যন্ত প্রিয় বিশ্বনাথ বসু পল্টু, ও অ্যাপিয়ারেন্সটাই আলাদা। এবার আমাদের অত্যন্ত প্রিয় অভিনেতা, তাকে আমরা ডেকে নেব, এবং আমরা তাকে কিন্তু সবাই একটা নামে বিখ্যাত হয়েছিলেন, কি বলুন তো? গজা। অসাধারণ, এখনো কি ক্যারেক্টার, মানুষ ভোলেনি এখনো। আমি অত খুশি যে একজন কৌতুক অভিনেতা হিসেবে শুরু করলেও বর্তমানে তার নানান চরিত্রে আমরা তাকে দেখতে পাচ্ছি। এই চরিত্রগুলো নিপুণতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন এবং অত্যন্ত পারদর্শিতার সঙ্গে তিনি আমাদের সামনে রেখেছেন। আমাদের বাংলার গর্ব, আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রির গর্ব, আমাদের সবার প্রিয় অম্বরীশ ভট্টাচার্য। আমি অম্বরীশকে বলবো আসার জন্য সিনে আড্ডায়। অনেক স্বাগত অম্বরীশ, একটু পল্টুর পাশে। আমি সম্বর্ধনার জন্য বলছি। এবং এবার একজন বিখ্যাত, তাকে আমরা নিতিন মাসিতে, জঙ্গলে নিতিন মাসিতে খুব ভালো চরিত্রে দেখতে পাই, প্রচুর অভিনয় করেছেন প্রচুর সিনেমায়, অসীম চ্যাটার্জি। আমি অসীম রায়চৌধুরী। আমি অসীম দাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দেখো ভানুমতির খেল, খুশির বছরা দিয়ে আসছে তুফান মেল, আসছে আসছে আবার আসছে আমাদের ফেস্টিভ্যাল, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল। এবার আমি আজকের এই আলোচনা শুরু করার জন্য আমাদের মডারেটর, সঞ্চালক সহ আমাদের যে পুরো টিম অনুরোধ করছি। নমস্কার। আপনারা আজকে যারা এখানে জমায়েত হয়েছেন, আপনাদের আমাদের তরফ থেকে, বিশিষ্ট শিল্পী যারা রয়েছেন তাদের তরফ থেকে আপনাদের সবার জন্য একটা খুব বড় হাততালি। থ্যাংক ইউ সো মাচ। আজকের এই আড্ডাটায় আপনারা সকলে জয়েন করেছেন। সিনে আড্ডা, এটার ঐতিহ্য দীর্ঘদিনের, প্রত্যেক বছরই কোনো না কোনো আলোচনায়, কখনো সেটা গান, কখনো সেটা অভিনয়, সেগুলো নিয়ে এই আড্ডার মধ্যে আমরা বসি। আজকে আমার দায়িত্ব এই অনুষ্ঠান সঞ্চালনা করার। আর আজকে এই পর্বের বিষয় হলো
এমনও হাসি আছে বেদনা মনে হয়, অত্যন্ত জনপ্রিয় একটি গান। আপনারা সে ছবি দেখেছেন এবং সে গানের ধারা আর একটুখানি এগিয়ে নিয়ে গেলে তার পরবর্তী কথায় যেটা আসে যে সুখেও কেঁদে ওঠে মন। তো সুখেও কেঁদে ওঠে মন, তার মানে কি খুব ভালোবাসা, খুব হাসি, খুব আনন্দ, তার মধ্যে কোথাও একটা ওই আনন্দাশ্রু জড়িয়ে থাকে। সে প্রশ্নগুলো আমি করছি, সেগুলোর উত্তর আমার জানা নেই। জানা আছে যাদের, আপনারা দেখতেই পাচ্ছেন আমার দুপাশে তারা তাদের আসন অলঙ্কৃত করে বসে আছে। প্রত্যেকেই বিশিষ্ট নট, প্রত্যেকেই এমন এমন অভিনয় করেছেন তা যে শুধু একটা কমেডি অভিনয়ের মধ্যেই সীমাবদ্ধ তা নয়, তার বাইরে অজস্র রোল করেছেন। আলাদা করে তাদের অভিনয় ক্ষমতা বা সেগুলো নিয়ে আলোচনা করব না, কিন্তু আজকের বিষয়টা যেহেতু যে এই কমেডির মাঝখানে কোথাও একটা কোথাও চোখের জল লুকিয়ে থাকে কিনা, একটা কোনো বেদনা লুকিয়ে থাকে কিনা। আমরা শুরু করি যদি আমাদের একদম কমেডির আদি পুরুষ, যাকে দেখে ছোটবেলা থেকে আমরা সকলে বড় হয়েছি চার্লি চ্যাপলিনকে দিয়ে। তো সেই চ্যাপলিনও কিন্তু মানবতাবাদী এক শিল্পী। তার যে ট্র্যাম্পের চরিত্র, সে যেখানেই যান, যেভাবেই ঘুরুন, যাই মজা করুন, প্রত্যেকটা মজার মধ্যে কোথাও একটা কিন্তু ওই দৃশ্যটা শেষে একটা কোথাও বুকের মধ্যে এসে কোথাও লাগে যে এটা এরকম হাসাবার জন্যই করলেন, না এর পিছনে অন্য কোনো কারণ আছে। আমাদের সঙ্গে রয়েছে সবার, আরেকবার আমি বলে দিই, অসীমদা রয়েছেন, অসীম রায়চৌধুরী, বিশ্বনাথ বসু, রজতাভ দত্ত, অম্বরীশ ভট্টাচার্য এবং কাঞ্চন মল্লিক। আমি শুরু করি একদম ডান দিক থেকে, অসীমদাকে দিয়ে শুরু করি। অসীমদা একটু বলুন যে আপনারা এত চরিত্র করেছেন, মানে সে কখনো সেটা লাভ এক্সপ্রেস হোক বা যা হোক, যেখানে একটা হাসির চরিত্র সবকিছু ছিল, যখন একটা চরিত্রকে দেখেন এবং সেই চরিত্রটা ফুটিয়ে তুলতে হয়, সব দিন সমান মানুষের একটা অভিনেতার মনের অবস্থাও ঠিক থাকে না, কিন্তু 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 ওইটাকে উতরে দেওয়ার জন্য এই যে নানা রকমের হাস্যরসের আমদানি এবং সবকিছু, অর্থাৎ আপনার ব্যক্তিগত জীবনের একটা হয়তো কোনো ওই দিনকে কোনো রকম চাপ, আর তার সাথে আপনার যে দৃশ্যটা আপনি অভিনয় করছেন, দুটোর এতটা তফাৎ, কিভাবে জিনিসটাকে ব্যালেন্স করেন? একটা দুটো যদি ঘটনার মাধ্যমে একটু বলেন। প্রথমেই আজকের যে আলোচ্য বিষয়, এমনও হাসি আছে বেদনা মনে হয়, এটা মনে হয় আমাদের প্রত্যেকের জীবনেই আছে। কিন্তু এই টপিকটা যখনই শুনলাম, আমার একদম ছোটবেলায় মেরা নাম জোকারের কথা মনে পড়ে গেল। আমরা আমাদের ছোটবেলায় যে বড় হয়েছি কলকাতা, মধ্য কলকাতা, উত্তর কলকাতায়, সেখানে দেখেছি রকে বসে যখন আড্ডা মারতাম, অনেক ছেলে অনেক কিছু পারফর্ম করতো। তারা হয়তো সারাদিন দুপুরবেলা বাড়িতে গিয়ে খাবার অবস্থাটুকুও নেই, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরে সময় কাটাতো। বাড়িতে গেলে মা বা বাবা হয়তো বলবে, চাকরি বাকরি করিস না, বড় হলি, আমাদের ঘাড়ের উপরে বসে আর কতদিন খাবি। সেই ছেলেটাই অবলীলাক্রমে রকে বসে অসাধারণ সব পারফর্ম করে। তো আমার মনে হয় একজন অভিনেতা, তিনি, তার তো কাজ অভিনয় করা, তাকে একটা চরিত্র বলা হয়েছে। আমরা কি করি? আমরা তো সেই চরিত্রটা মনে মনে কল্পনা করে নিই। এখন কমেডি, আমি এইটা বলতে চাই যে দেখুন, কমেডি অনেক সময় দর্শক কমেডিয়ান তৈরি করে দেয়, কিন্তু যিনি অভিনয় করেন তিনি কিন্তু অন্তর থেকে ওই চরিত্রটাকে ফুটিয়ে তুলতে চেষ্টা করেন। তিনি কখনো কমেডি করছি বলে বা মানুষকে হাসাবো বলে ওই অভিনয়টা করেন না। ফলে আমাদের, আমি যদি আমার একটা ঘটনা আমি একটু যদি বলি, আমি একজনকে খুব আন্তরিকভাবে জানি ছোটবেলা থেকে। 4-5 বছর বয়সে 71 ওয়ারের সময় বাংলাদেশ থেকে পালিয়ে এদেশে এসেছিল রিফিউজি হিসেবে, এবং ওই 4 বছর বয়সে সে রাতের পর রাত বিলের মধ্যে গলা অবধি জলে দাঁড়িয়েছিল। ওই যুদ্ধের সময় সে তার পরিবারকে হারিয়েছে, এদেশে এসে অরফ্যান আশ্রমে মানুষ হয়েছে, এবং সেই ছেলেটি আজকে একজন অভিনেতা এবং সফল অভিনেতা, এবং সবার খুব প্রিয়। সবাই তাকে বলে যে এত হাসি খুশি প্রাণচঞ্চল একটা মানুষ। আমি তার নাম বলছি না, কিন্তু তার ভিতরটা আমরা জানি যে ভিতরটা কত যন্ত্রণাময়। কাজেই
আমরা যখন, যেটা অনিন্দুদা বলছেন, যে আমরা যখন ফ্লোরে যাই, একটা চরিত্রকে ফুটিয়ে তুলতে যাই, তখন একজন অভিনেতা হিসেবে আমার প্রাইম রেসপন্সিবিলিটি হলো যে ওই চরিত্রটা আমি হয়ে গেলাম, এবার আমি আমার কাজটা করেছি, সেটা দেখে আপনার হাসি পেতে পারে, সেটা দেখে আপনার মধ্যে একটা বিনোদনের সূচনা হতে পারে, কিন্তু আমি যখন অভিনয়টা করেছি, প্রাণ দিয়ে করেছি, ওটাকে বিশ্বাস করে করেছি, এবং সেটা যদি একটা দুঃখের সিচুয়েশন হয়, সেই দুঃখের সিচুয়েশনটাকেই আমি তুলে ধরে আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করেছি বা কমিউনিকেট করার চেষ্টা করেছি, কিন্তু সিচুয়েশন আপনাকে আনন্দ দিয়েছে ওটা দেখে। আবার এটাও হয়, ওই আনন্দের মধ্যেও কিন্তু আপনি কোথাও অন্তরের ভিতরে একটা দুঃখ, একটা কষ্ট অনুভব করছেন। কাজেই আমি এই দুটোকে এইভাবেই দেখি যে একজন অভিনেতার কাছে এটাই মনে হয় প্রধান কর্তব্য। একটু পল্টুর কাছে আসি। এমনও হাসি আছে বেদনা মনে হয়, তো বেদনা তো অনেকভাবে হতে পারে, মানে হাসির প্রোগ্রাম সারাক্ষণ বিভিন্ন জায়গায় বিভিন্ন মাচা, মানে মাঠ ময়দান কাঁপিয়ে ঘুরে বেড়াচ্ছিস, নামার পর আর পেমেন্টটা পেলি না, তার থেকে তো বড় বেদনা আর কিছু নেই। এরকম দু একটা গল্প আছে? এরকম কখনো হয়নি, কারণ আমরা সম্পূর্ণ পেমেন্ট, রনিদা শুরু করলাম তো রনিদা বলেছে যে আর কাউকে বলতে দিতে হবে না, ওর হাতে মাইক দিয়ে দাও। আর তো এরকম কখনো হয়নি, আমরা মূলত পেমেন্ট নিয়েই সেখানে পৌঁছই। সারা জীবনে কখনো হয়নি যে পেমেন্ট মারা গেছে? না, আজ অব্দি আমার ফাংশনের টাকা, সেটা হয়তো আমার যারা দেখাশুনো করে তাদের নেগলিজেন্সির জন্য হয়েছে, কিন্তু আমার সঙ্গে কখনো হয়নি। বিকজ যখন আমি ফাংশন করতে গিয়েছি তখন অলরেডি আমার ঝুলিতে 70টা সিনেমা রয়েছে, যেগুলো সুপারহিট, যে নায়কদের দেখার জন্য হলেতেও ভিড় হয়, হলের বাইরেও ভিড় হয়। তো হ্যাঁ, তো সেই জন্য আমাকে সেখান থেকে সবাই বিচার করেছে। তো এরকম ঘটনা ঘটেনি, তবে এমনও হাসি আছে বেদনা মনে হয়। সেই দুঃখের দিনের কথা আমি বলবো, এই যেমন অসীমদা, তুমি আজকে থেকে আমার কাছে লেজেন্ড হয়ে গেলে, এতদিন তুমি আমার দাদা ছিলে। তো তো আমার সব থেকে যেটা বাংলা সিনেমায় মনে হয়, বিদেশি ছবি আমি আমার বাবার হাত ধরে দেখেছি, চার্লি চ্যাপলিন, কিন্তু আমার কাছে ঠকিনি সিনেমার একটা দৃশ্য আছে রবি ঘোষ মহাশয়ের, যখন রবি ঘোষকে মারে ধরতে পারে রাত্রিবেলায়, এবং উৎপল দত্ত রবি ঘোষকে জিজ্ঞাসা করে তোর লাগেনি তো? আমি ওই এক্সপ্রেশনটা আমৃত্যু কোনোদিন ভুলবো না। না না, ওরা সেরকম মারেনি। একটা কমেডির মন নিয়ে আমি যখন ওই সিনেমাটা রস নিয়ে দেখছিলাম, তখন এরকম একটা সিচুয়েশন, ওর ভিতরটা ফেটে যাচ্ছে, সেটা আমাকে খুব নাড়া দেয় এবং সারাক্ষণ দেয়। রবি ঘোষের, উনি তো, আমি ওনাকে তো ভগবান মনে করি, প্রবাদ প্রতিম মানুষ। তো আমার জীবনে এরকম একটা সময় এসেছিল যখন আমার বাবার পিতৃবিয়োগ হয়েছিল। আমার 2007 সালে 4 ফেব্রুয়ারি 9 তারিখে আমাদের ফাংশন ছিল হলদিয়াতে, হলদিয়াতে নয়, কাঁথিতে ফাংশন ছিল, এবং সেই ফাংশন করতে আমরা গিয়েছিলাম। আমি কাঁচা পড়েছিলাম, মানে আমি খুব রিচুয়াল মানি, সেই জন্য যেরকম কাঁচা পড়ে যে যে নিয়ম মানতে হয় সব কিছুই মেনেছিলাম। হোটেলের মধ্যে আমরা সেই খাবারের অ্যারেঞ্জ করে দিয়েছিল একজন। তো আমি ভাবছিলাম যে এই পুরোটা খুলবো নাকি এটা পরে করব নাকি কি করব, ভাবতে পারছিলাম না। সেই সময় আমার পাশে একজন দাঁড়িয়েছিলেন, তিনি বলেছিলেন এর ওপরেই পড়বি, চাবিটাও রাখবি, ধুতিটাও রাখবি। আমি এর আগেও আরেকজনকে পড়িয়েছি, তার নাম কাঞ্চন মল্লিক। সে এর আগে কৌশিক সেনকে এরকম করিয়েছিল। তো সেই কাঞ্চন মল্লিক এটা করতে পারে, কারণ নিজেকে নিয়ে কমেডি করাটা মানুষের সব থেকে বড় কমেডিয়ান বলে আমি তাকে মনে করি। আর কাঞ্চনদা, আমরা দুজনে কিন্তু রাইভেলারি, আপনারা জানবেন, কারণ কোনো সিনেমায় যার ডেট আগে থাকে বা একটু এদিক ওদিক হয় আরেকজন ঢুকে যায়, কিন্তু তারপরেও তো আর আমি ফ্যান অনেক কারণেই, কারণ অনেক দুঃখ কাঞ্চনদার জীবনেও আছে, শুধু আপনারা আনন্দটা দেখেন, ওটা কিন্তু ঠিক নয়। এই দা স্বরূপ দা হাসছে, কেন করছেন? কথা বলছি তো, প্লিজ। তো কাঞ্চন মল্লিক সেটাকেও অতিক্রম করে কিন্তু কমেডি করে। রজতব দত্ত আমাকে বলেছিল যে, আমি বললাম তুমি এত বই পড়ার সময় পেলে কি করে? বলেছিল ছোটবেলায় আমার পাটা গুড়িয়ে গিয়েছিল, আমি জীবনে কোনোদিন খেলতে পারিনি, সেই জন্যে আমি সমস্তটা বইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর আরেকটা বলেছিল, সেটা বলতে পারবো না। তো রনিদা ম্যাডাম আমাকে বলেছে, আমাদের এই যে অম্বরীশ জীবনের পথের থেকে কিন্তু ওর জীবনের অভিনয়কে খুঁজে নিয়ে এসছে। কারণ অম্বরীশ দীর্ঘদিন রাস্তার ধারে শেতলা মায়ের গান হয়, ও চপল ভাদুরীর সঙ্গে ও সেখানে যেত প্রতিদিন, প্রতি রাত্রি।
আর এমন একজন নটির সঙ্গে জীবন কাটিয়েছে, বাংলা কেন ভারতবর্ষে অত বড় নটি নেই যার জীবনের মধ্যে দুঃখের পাহাড়, কিন্তু তিনি দর্শককে সবসময় আনন্দ, খুশি, কান্না এবং নানা রকম ইমোশন দিয়ে গেছেন। তার নাম হচ্ছেন আমাদের কেতকী দত্ত। তো এই যে আমাদের আশেপাশে যারা রয়েছে তারা আমার কাছে বিরাট বড় ইন্সপিরেশন। তো সেইটা আমি হয়েছি, তবে দুঃখ আমি সেটাকে পাই, কারণ আমি এমন একজন মানুষ, আমি রামকৃষ্ণদেবের কোনো কথা কোনো বিখ্যাত মানুষের কোট মুখস্থ না করলেও একটা কথার মানে আমি চেষ্টা করেছি বোঝার। আমি ভাবের ঘরে কখনো চুরি করি না। আমার দুঃখের কথা আমি দুঃখের বসি, আমার রাগের কথা যদি কাঞ্চনদার উপরে হয় আলাদা ডেকে বলবো, হাসতে হাসতে বলবো না। তাই একটুখানি আমার কষ্ট আছে যে মঞ্চ আমাদের কোটি কোটি মানুষকে পারিশ্রমিক দিয়েছে, সাইকেল থেকে আমাদেরকে মার্সিডিজ দিয়েছে, সেই মঞ্চকে মাচা বললে আমার একটু কষ্ট হয়, মনে ওটা গালাগালি, বাকি তো সত্যি ওটা মাচা। থ্যাংক ইউ। রনি, তুমি একটু বলো, সেটা হচ্ছে তুমি তো এত রোল করেছো এবং অনেক ধরনের, শুধু যে তোমাকে একটা কৌতুক অভিনেতা এটা বলতেই পারবো না কখনো, কিন্তু এই অভিনয় যখন তুমি করো তার জন্য আলাদা কোনো প্রস্তুতি থাকে? একটা আলাদা রোল যেভাবে তুমি প্রস্তুত করো, আর আলাদা করে ধরো কৌতুক অভিনেতার টাইম এবং সবকিছু, সেইটা যে একটা আলাদা জায়গা, সেই জায়গাটা কি করে তৈরি করো? তার জন্য আলাদা কোনো খুব সিরিয়াস কোনো প্রস্তুতি থাকে? এখানে স্টেজে এতজন কৌতুক শিল্পী রয়েছেন যাদের কমেডিয়ান বলেই আমরা বলতে ভালোবাসি, মূলত তো তারা ক্যারেক্টার অ্যাক্টার্স। তারা এখানে হাজির হয়েছেন। আমি জানি যারা এখানে শুনতে এসছেন আমাদের কথা, তারা মজার কিছু কথা শুনতে এসছেন, কিন্তু আমাদের ট্যাগ লাইনটা যেহেতু এমনও হাসি আছে বেদনা মনে হয় দিয়ে শেষ হচ্ছে, কাজেই বেদনায় গিয়ে আমাদের আলোচনাগুলো শেষ হচ্ছে। আমি চেষ্টা করবো সেটার বাইরে থাকতে, মানে আমাদের বক্তব্যের বা প্রশ্নের উত্তর দিতে গিয়ে চেষ্টা করবো আপনাদের বিনোদন দিতে। তা যে কথা বললি তুই যে আমাদের প্রস্তুতি কিছু কাজ করে কিনা, ভালোবাসা আর ঘেন্না যেরকম একই কয়েনের এপিটুপিট, হাসি আর কান্নাটাও সেরকম। এবং অনেক সময় দেখা যায়, এই কিছুদিন আগেই আমি একটা ক্লিপ এসেছিল দেখছিলাম, সৌরভ শুক্লা বলছেন ব্যান্ডিট কুইনে যখন শেখর কাপুর তাকে বলেছিল যে যখন আবার দেখা হচ্ছে ব্যান্ডিট কুইনের সাথে, তখন দুজনকেই হাসতে বলেছিল, কিন্তু অ্যাকচুয়ালি দৃশ্যটা কান্নার। তা সৌরভ শুক্লা বলেছিলেন আমি এরকম একটা সিউডো অ্যাক্টিং করতে চাই না, যে হাসির দৃশ্যে কাঁদবো আর কান্নার দৃশ্যে হাসবো, অমনি মনে হবে একটা অন্য লেভেলের অ্যাক্টিং, কেন আমি ওখানটায় হাসতে যাব? তখন শেখর কাপুর বলেছিলেন যে একটা ব্যাখ্যা দিয়েছিলেন, ব্যাখ্যাটা দিয়ে আমি আপনাদের ভারাক্রান্ত করতে চাইছি না, একটা গভীর বোধ রয়েছে, কিন্তু সবসময় একটা অনেক সময় ইজি টুল হিসেবে অভিনেতারা এটাকে বেছে নেন, যে দৃশ্যটা হাসির সেখানটা চোখে একটু জল যদি রাখা হয় তাহলে একটা বাড়তি লেয়ার ঢোকে সেখানে, আর যেটা কান্নার সেখানটা যদি একটু হেসে হেসে করা হয় তাহলে সেটা দেখতে আরো চমৎকার কিছু একটা মনে হয় যে একটা বাড়তি মাত্রা যোগ হলো। আমি নিজে যখন অভিনয় শুরু করেছিলাম, ব্যক্তিগতভাবে আমার কথা বলতে পারি, তখন আমার চিরকালই ধারণা ছিল আমি একজন হোপলেস কমেডিয়ান, এবং আমি ইউজুয়ালি এইরকম কোনো দৃশ্য বা চরিত্র এড়িয়েই চলতাম। দুজন এর পেছনে খুব বড় ভূমিকা নিয়েছিলেন। একজন হচ্ছেন দেবাংশু, তিনি মারা গেছেন, মহাপ্রভু বলে একটা সিরিয়ালের হিট ডিরেক্টর, রাজেশ্বরী, আরও অসংখ্য টেলিফিল্ম করেছেন আমাদের সাথে। তা দেবাংশু রাজেশ্বরীতে আমাকে একটা চরিত্রে কাজ দেয়, আমি বলি এটা পারবো না, এটা কমেডি, বললো কর না হবে। তো সেটা মোটামুটি ডিরেক্টর যেভাবে গাইড করেন বা বিষয়বস্তুতে যা থাকে তাই দিয়ে একরকমভাবে উতরে যায়। দ্বিতীয়ত হচ্ছেন রবি ওঝা বলে একজন আরেকজন নির্দেশক, যিনি আমার আরেকজন শিক্ষাগুরু, আজ আর নেই তিনিও। এক আকাশের নিচে বলে একটা সিরিয়াল হয়েছিল দীর্ঘ, তা সেখানটায় আমার একটা চরিত্র ছিল কোনো একটা সংসারের মেজো ভাই, যে ইউজুয়ালি সিরিয়াস, মানে একটু নেগেটিভই বরং বলা যায়, সারা পরিবারের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করে, মদ খায়, বিভিন্ন কুচুটে পানা করে। এবার প্রথম যে দৃশ্যটায় আমরা কাজ করি, পুরোটা 3-4 বার রিহার্সেল হয়ে যাওয়ার পরে টেকটা হবে, রবি আমার কানে কানে এসে বলে গেলেন আবিসকো কমেডি মে ট্রাই কর। তো এই প্রথম আমার একটা বোধের জগৎ খুলে গেল। ওই প্র্যাকটিসটা করতে করতে তখন প্রায় ওই 4-6 বছর একটা মাস্টারি করে ফেললাম আমরা, যে একই কম্পোজিশন একই লাইন্সের মধ্যে থেকেও একটা চরিত্রকে নানাভাবে ব্যাখ্যা করা যায়, ওটাকে হাস্যকর করে তোলা যায়, ওটাকে
ভীষণ রকম গম্ভীরও করা যায়। এইগুলোর বাইরে গিয়ে আমি একটা অন্য কথা বলি, এই যে বেদনা কিরকম ভাবে মনে হয় আর বাইরে থেকে কিভাবে বোঝা যায় না। আমি একজন নির্দেশকের ছবি করতে গেছিলাম, সুজিত মণ্ডল তার নাম, তার একটা hangama.com বা বাওয়ালি আনলিমিটেড, আমি ছবিটার নামটাও ভালো করে মনে নেই, বাওয়ালি আনলিমিটেড মোস্ট প্রবাবলি, বাওয়ালি না, তা সেইটায় আমরা কাজ করতে ভাইজ্যাক গেছি। তা যেদিন যাওয়ার কথা পুজোর পর পর আমার একটু সকালবেলা শীত শীত করছে, আর চিকুনগুনিয়া থেকে আমার স্ত্রী আর কন্যা হসপিটালে বেশ কিছুদিন থেকে ফিরে এসছে, বাড়ির অবস্থা গম্ভীর। তা ন্যাচারালি তখন আমার গায়ে একটু জ্বর মতো লাগছে বলে আমার স্ত্রী বললেন, বলে দাও যে জ্বর আসতে পারে, তুমি যাবে না। আমি বললাম কি করে যাবো, এত বড় একটা ইউনিট না গেলে হয়। আমি ফ্লাইটে উঠলাম, ফ্লাইটে আমার কম্প দিয়ে জ্বর এলো, মানে এমন ঠকঠক করে কাঁপছি যে আমি এয়ারোস্টেসদের বললাম যে একটা কম্বল হবে, ডোমেস্টিক ফ্লাইটে কম্বল থাকে না, আমাকে একটা গরম জলের বোতল দেওয়া হবে। আমি ওটা চাপটে ধরে বসে রইলাম। প্রথম দিন শুটই করতে পারলাম না, জ্বর মোটামুটি 103। তার পরের দিন থেকে শুট করছি ওই 103 জ্বর নিয়েই, একটা করে ওই প্যারাসিটামল খাচ্ছি, মাথায় 1 বালতি করে ঠান্ডা জল ঢালছি, একটা করে সিন করছি, আবার এসে শুয়ে পড়ছি। কমেডি একটা ছবি, যাতে আমি লোক হাসাচ্ছি, কিন্তু আমার মাথা ডান দিকে ঘোরালে মনে হচ্ছে 3 পা ডান দিকে চলে যাব, বাঁ দিকে ঘোরালে মনে হচ্ছে 3 পা বাঁ দিকে চলে যাব, টলমল করছে আর কি মাথা। তা সারা গা দিয়ে র্যাশ বেরিয়েছে, দাঁতের মাড়ি এবং ইউরিন দিয়ে ব্লিড করছে। কিন্তু আমি তখন চলে গেলে গোটা একটা শুটিং এর ইউনিট বসে যাবে, এবং তার মানে লক্ষ লক্ষ টাকার ক্ষতি। পার ডে ধরুন 2.5 লাখ টাকা করে ক্ষতি, 10 দিনের শুটিং, আরো বেশি। এবার আমি শুটটা সেকেন্ড ডে থেকে করছি, আমায় বলা হলো প্রথম দিন ডিরেক্টর বললেন যে আমি একজন বডি ডাবল দিয়ে কাজ করিয়ে নিচ্ছি, লং শটগুলো নিয়ে নিচ্ছি, ক্লোজগুলো কালকে থেকে তোমায় দিয়ে নেব। পরের দিন আমি একটু মাথা তুলতে পেরেছি, গিয়ে বললাম দেখো মুখ দিয়ে র্যাশ বেরিয়ে গেছে। তা স্পিরিট গাম দিয়ে মেকআপ টেস্টে একটা মোটা গোপ ছিল আমার, এই গোপটা কি না লাগালেই নয়? বললো একবার লাগাও তো দেখি। আমি লাগালাম, ঠিক এই লুকটাই চাইছিলাম, গোপটা রাখো। ডিরেক্টর বলেছেন, আমি ওই র্যাশের মধ্যেই স্পিরিট গাম দিয়ে গোপটা লাগালাম। ফার্স্ট শটটা হয়ে যাওয়ার পরে ডিরেক্টর এসে বললেন, আসলে কি হয়েছে, কালকে লং শটগুলো যে নেওয়া হয়েছে, তোমার বডি ডাবল ছিলেন এক সাউথ ইন্ডিয়ান ভদ্রলোক, তিনি ওই একদিনের শুটিং এর জন্য তার গোপটা কামাতে রাজি হননি। কাজে আমি তো অলরেডি গোপালা চেহারায় তোমার শুটটা করে ফেলেছি একদিন, আজকে তোমায় যখন ক্লোজ থেকে দেখানো যাবে তোমায় আমি গোপ ছাড়া নেবো কি করে? তাই এই যে হাসাচ্ছি আমি, একটা কমেডি ছবি হচ্ছে, কিন্তু তার পেছনে কি বেহালা আমার বাজছে সেটা একমাত্র আমি বুঝতে পারছি, আমার চারদিকের কিছু লোকজন বুঝতে পারছে। গল্পের এখানেই শেষ নয়। আমি আমার স্ত্রীকে ফোনে বেশ কয়েকদিন চেপে রেখেও তারপর মনে হলো এটা একটা খুব খারাপ হবে, আমি জানাচ্ছি না যে আমি কি অবস্থা। তা আমি ডক্টরকে ফোন করলাম, আমার স্ত্রীকে ফোন করে ব্যাপারটা জানালাম। স্ত্রী বললেন আমি কোনো কথা শুনতে চাই না, তুমি কি খেতে পারছো? আমি বললাম না, গলা টলা একদম পুরো ফুলে গিয়ে আটকে গেছে, ডাক্তার বলেছেন গলা ভাত খালি খেতে পারো, ঘি অনেকটা নুন দিয়ে। আমি বললাম ঠিক আছে, কিন্তু এখানটায় ঘি বা ওই ফেনা ভাত করার মতো ওই চাল ঠাল পাওয়া যাচ্ছে না। আমার স্ত্রী বললেন ঠিক আছে, আমি জামা কাপড় নেবো না, এক সুটকেস ওই চাল এবং ঘি এইসব নিয়ে, আলু ঠালু নিয়ে আমার স্ত্রী ফ্লাইটে করে চলে এলেন। তা চলে আসার পরে উনি আমাদের প্রোডাকশনের যারা এসছেন তাকে বললেন, বুঝিয়ে দিলেন যে আমার পরদিন থেকে খাবার কি হবে, ফেনা ভাত আর আলু সেদ্ধ আর কি। তা উনি বার করে চাল আলু এসবের মাপ দিচ্ছিলেন। আমি বললাম এটা কিরকম হয় বলো, তুমি এরকম ভাবে বার করে দিচ্ছ, ওনাদের বলে দাও রোজামায় কতটা করে দেওয়া হবে আর ওনাদের কাছে দিয়ে দাও রেশনটা, মানে তুমি যা যা এনেছো। আমার স্ত্রী নিজের জন্য কিছুই আনেননি, পুরো বড় একটা ব্যাগ ভরে এইসবই নিয়ে এসছেন। আমার সকালবেলা খাওয়া টাওয়া হয়ে গেল, মানে দুপুরে। রাত্রিবেলা যখন আমার স্ত্রী বললেন ওইটাই আবার বানিয়ে দাও, প্রোডাকশনের ছেলেটি মাথা চুলকে বলল, আসলে সাউথ ইন্ডিয়া তো 4-5 দিন হয়ে গেছে, এত টক টক ঝাল ঝাল খাবার খেয়ে কেউ আর পাচ্ছে না, ওইটা দিয়ে সবাইকে ফেনা ভাত খাইয়ে দিচ্ছি। তারপর আমার স্ত্রীকে মোটামুটি, আমার স্ত্রী ছেড়ে দেয়, দেখে নেবো টাইপের একটা মোডে চলে গেছেন। আমি বলছি এরকম করো না, এরকম করতে নেই, ওই চাল ঘি এখানে যা পাওয়া যাচ্ছে তাই দিয়ে আমি খেয়ে নেবো। এবার এই বেহালা তখন আমার স্ত্রীর মনে বাজছে, কিন্তু বাকি ইউনিট কতটা টের পাচ্ছেন সেটা আমি জানি না। তা এইরকমই অনেক সময় যে হাসি দেখা যায়, সেই হাসির পেছনে সবসময় তার বেদনাটা, মানে চার্লি চ্যাপলিন বলেছিলেন যখন আমরা ক্লোজ আপে দেখি তখন সেটা হচ্ছে ট্র্যাজেডি, সেটাই যখন লং শটে দেখি সেটা হচ্ছে কমেডি। মানে আছাড় খেয়ে কলার খোসায় যে লোকটি পড়লো তার কাছে ওটা ট্র্যাজেডি, আর দূর থেকে দেখে যারা আমরা হেসে উঠলাম
তার ওই রকম অকওয়ার্ডলি পড়ে যাওয়াটা দেখে তাদের কাছে সেটা কমেডি। দারুণ। অম্বরীশ ছেলেবেলা কেটেছে সম্পূর্ণ একদম গান আরো অন্য অনেকগুলো জায়গার মধ্যে দিয়ে। তো আমার মনে হয় যে সেখানে কোথাও মনে হয়েছিল যে কোনোদিন তুই কমেডি অ্যাক্টিং করবি বা সেই ধরনের রোলেই বারবার করে কাস্ট করা হবে, না বা সেই ছাপ্পাটা পড়ে যাবে কোনো একটা সিরিয়াল বা কোনো একটা টেলিভিশন প্রোগ্রামের জন্য? আমি তো অভিনয় করবো এটাই কখনো ভাবিনি। ঘটনাচক্রে অভিনয় করতে চলে আসা, এবং তারপরে যেহেতু আমার প্রথম কাজটা কমেডি ছিল, তারপরে ওইটাতেই নাম হয়ে গেল আর কি। তবে আমার একটা সুবিধা, যেটা তুমি বললে আমার উত্তর কলকাতার পাড়া এবং সেখানে গান টান নিয়ে বেড়ে ওঠা, তা আমি বহু উত্তর কলকাতার অনেক চরিত্রদের দেখেছি আর কি। তা আমি বলতে পারি তোমাকে, যত বছর অভিনয় করছি অন্তত কমেডি চরিত্র, আমার ওই উত্তর কলকাতার পাড়ার বিভিন্ন মানুষকে আমি বিভিন্ন চরিত্রে ইনকর্পোরেট করতে করতে গেছি। বলে ওইটা একটা বড় সুবিধা ছিল, কারণ আমাদের ছোটবেলাতে এমন মানুষ ছিল যারা ওই পাজামার দড়ি বেঁধে সেটা ঢোকাতে ভুলে যেত, হ্যাঁ, বা পাড়ার রকে বসে সারাদিন কাটিয়ে দিত। এরকম অনেক চরিত্র যারা অথচকে অচেত বলতো, এবং তাদের কোনো লজ্জা ছিল না। তো এরকম প্রচুর মানুষকে আমি ইনকর্পোরেট করেছি আমার বিভিন্ন চরিত্রে। আর পল্টুদার ওই পিতৃবিয়োগের গল্পটা শুনে আমার একটা জিনিস মনে পড়ে গেল, এতদিন মনে ছিল না, হঠাৎ করে মনে পড়ে গেল। 2009 সালের 9 নভেম্বর আমার বাবা মারা যান। ঠিক একদিন পরে 11 তারিখ আমাকে একটা শুটিং করতে বাধ্য করা হয়, মানে আমাকে করতেই হবে সেই শুটিংটা ভারত লক্ষ্মী স্টুডিওতে। ওরা বললো যে একটাই দৃশ্য তোমাকে অভিনয় করতে, একটু বড় দৃশ্য করতেই হবে, উপায় নেই, তুমি চলে এসো। তা আমি মনে জোর টোর করে চলে গেলাম। তখন তো নতুন, সবে 3-4 বছর অভিনয় করছি। সেদিন দৃশ্যটা ছিল আমার বাবার পাঠ করছেন হচ্ছে রমাপ্রসাদ বণিক, ও মায়ের পাঠ করছেন রত্না ঘোষাল। আমি তো খুব মনে জোর টোর নিয়ে ফ্লোরে গেলাম। এবার গোটা সিন জুড়ে বহুবার শুধু বাবা বাবা বলে ডাকা আছে রমাদাকে। 3-4 বার করার পরে আমি ভ্যাঁ করে কেঁদে ফেললাম, বুঝলে। তো সবাই দাঁড়িয়ে আছে, বুঝতে পারছে না কি হবে, আমি কন্ট্রোল করতে পারলাম না। তো রমাদা বললো একটু আলো টালো নেবো, আমি ওকে নিয়ে একটু মেকআপ রুমে যাচ্ছি। মেকআপ রুমে এলো, এসে বললো দেখো বাবা, তুমি একটা বড় চক্করে জড়িয়ে পড়েছো, হ্যাঁ, যে জামাটা পরে বাড়ি থেকে অম্বরীশ হয়ে আসবে, ওই জামাটা ওই ভারতলক্ষ্মীর বাইরে পেপসি গার্ডেন আছে, ওখানে খুলে রেখে চরিত্র জামাটা পরে ঢুকবে, আর নিজেকে ভুলে যাওয়ার অভ্যেস করো। এর থেকে বড় অভ্যেস আর কিছু নেই তোমার জীবনে। আবার যখন বেরিয়ে যাবে তখন ওই চরিত্র জামাটা খুলে, ওই পেপসি গার্ডেন ছিল না আমাদের ভারতলক্ষ্মীর সামনে, তোমার অম্বরীশের জামাটা পরে বাড়ি যাবে। এছাড়া আর কোনো গতি নেই, তুমি যখন ঢুকে পড়েছো আর বেরোতে পারবে না। এখানে ঢোকা খুব সহজ, বেরোনো খুব শক্ত। তা আমার এখনো মাঝে মাঝে ইউটিউবে এপিসোডটা আছে, ওই সিনটা আছে, আমি মাঝে মাঝে ফিরিয়ে ওই সিনটা দেখি, ওই দিনকার ওই সিনটা। আমার মনে হয় হয়তো আমি আরো 10 বছর অভিনয় করব। আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ অভিনয় ওই দিন করেছিলাম, এবং আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ ওয়ার্কশপ ওই দিন রমাদা আমাকে শিখিয়ে দিয়েছিলেন। তার জন্য আমাকে ওনার ওয়ার্কশপে গিয়ে 10 মাস কাটাতে হয়নি। ওই 5 মিনিট উনি আমাকে সারসত্যটা বুঝিয়ে দিয়েছিলেন যে যাই হোক না কেন, নিজেকে অভিনয়ের সময় সম্পূর্ণ ভুলে যাওয়ার অভ্যেস করে। অসাধারণ। কাঞ্চন মল্লিককে আমি কি প্রশ্ন করব, আমার সত্যি খুব স্পর্ধা নেই, তার কারণ আমি খালি এইটা বলছি, এই যে সারাক্ষণ কোনো একটা জায়গায় গেলে কাঞ্চন মল্লিক এসেছে, একটা হাসানোর কম্পালশন আছে, তোমার একটা এমন কিছু বলতেই হবে, এমন কিছু করতেই হবে যাতে লোকে একটু হেসে ওঠে। এটা চাপ হয় না? আমি প্রথমে দুটো কথা বলে নিই। এই যে যেহেতু আজকের টপিকটা হলো এমনও হাসি আছে বেদনা মনে হয়, এইটা নিয়ে আমি 2-3টে কথা বলি। কারণ কতগুলো সিনেমার কতগুলো দৃশ্য থাকে না, যেগুলো খুব ধকাস করে এসে মনে লাগে, তখন হয়তো তো বুঝতামই না কি অভিনয়, খায় না মাথায় দেয় বা কি বৃত্তান্ত। কিন্তু যখন গোল্ড রাশে দেখা যায় যে চার্লি চ্যাপলিন জুতোটাকে সেদ্ধ করে অত রেলিশ করে খাচ্ছে, তো তখন মনে হয় একটা মানুষ খুন নিবৃত্তির জন্য যখন একটা জুতোকে ওরকম রেলিশ করে মশালামের মতো খেতে পারে, সেদিন হঠাৎ করে মনে হলো যে লোকটা জুতো সেদ্ধ করে খেয়ে ফেললো। ওই যে বাচ্চাবেলায় ওটা ধাক্কা মেরে যায়। বা যখন গুপি গাইন বাঘা বাইনে কারাগারের মধ্যে হাতে তালি মারার পর গুপি আর বাঘা যখন গপ গপ করে খাচ্ছে, পাশে নৃপতিবাবু একটা আহ 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 করে, উনি যখন তপেনবাবু এবং রবি বলে খাবে মাছের মুড়ো, এই দেখো মিষ্টি, তখন আমার মনে হয় লোকটার কি খিদে থেকে ওইটা বলছেন। ওটা লোক দূর থেকে যখন দেখছেন কমেডি মনে হচ্ছে করছে, কিন্তু ওই যে ভেতরের গোঙানিটা আমার গায়ে কাঁটা দিচ্ছে, তখন মনে হয় যেন সপাটে চর মেরে যায়। ঠিক আমরা যখন যে চরিত্র করি, কমেডি তো ইটস আ এরার, কমেডি অফ এরার, ভুল থেকেই তো কমেডিটা হয়। যেটা রনি বললো, যখন কলার খোসায় কেউ আচার খেয়ে পড়ে,
দূর থেকে দেখলে হাসি পায়। ঠিক সেই রকমই যখন আমি ডুগডুগিতে বিশ্বনাথকে দেখি, একজন খাপে পড়ে যাওয়া মধ্যবিত্ত একজন লোক যে বেরোতে পারে না সিস্টেম থেকে, ইচ্ছে থাকলেও উপায় নেই, সেটা লোকেরা দেখছে কমেডি, কিন্তু কোথাও দেখলে তখন একটা ভেতর থেকে কান্না পায়। বা সাহেবের কাটলেটে যখন আমি দেখি অম্বরীশ গিয়ে একটা উকিল হয়, ও তখন ও গিয়ে যখন বলতে বলতে একটা জায়গায় বলে না কেসটা আমাকে লড়তেই হবে, সেই বলার পর বলে আসলে না 1 বছরের মধ্যেই প্রথম আপনার কেসটাই লড়ছি, এটা হাত ফসকে গেলে বড় মানে ঝামেলায় পড়ে যাব। কিন্তু এই যে মিষ্টি করে ঝামেলায় পড়ে যাবোটা বলে, তখন মনে হয় যে কোন জায়গায় দাঁড়িয়ে ঝামেলাটা পড়ে যাবে, তখন একজন সাধারণ মানুষ হিসেবে খুব স্ট্রাইক করে। আর আমি যেহেতু কালীঘাট আমার আদি নিবাস, আমি চারপাশে এত এরম চরিত্রগুলো দেখেছি, কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার না, বুঝলে। আমি বললাম যে আজকে টুর্নামেন্ট হতো না, তখন আমাদের পাড়ায় একটি ছেলে ছিল, অন্যভাবে নেবেন না, পাড়ায় বিভিন্ন নাম থাকে, ধরুন প্রশান্ত, তার ডাক নাম ভোগো। কেন ভোগো? সে হয়তো ভুগেছিল কিনা বা কি ভোগে চলে গেছিল কিনা জানি না, কিন্তু তার নাম ভোগো। কেন ভোগো তার মা বাবাও জানেন না, কিন্তু সে ভোগো। তো ভোগো খুব ভালো বল করতো, খুব জোরে বল করতো। তো ভোগোকে বলছিলাম, ভোগো আজকে 4 ওভার টেনে দিতে হবে কিন্তু ভাই, আজ কিন্তু সামনে সুপার ক্যাট আছে, টেনে দিতে হবে। ভোগো যে কোনো ব্যাপার না, শুধু 2 ওভারের পর না একটু ঘুগনি পাউডি ম্যানেজ করে দিতে পারবি। আমি বললাম কেন রে? বলো কাল থেকে আসলে ঠিক খাওয়া হয়নি। এটা ভোগো হয়তো বলেছিল, কিন্তু আমার মনে হয়েছিল যে ভোগো একটা পাউরুটি আর 1 প্লেট ঘুগনির জন্য ও সেদিনকে বলছিল যে আমি ওয়াসিম আকরামটা হতে পারি, আমি শোয়েব আক্তারটা হতে পারি, আমায় একটু পাউরুটি দিবি ভাই। কিন্তু বলেছিল কোনো ব্যাপার নয়। ওটা আমার কাছে মনে হয় এমনও হাসি আছে, বেদনা মনে হয়। এবং আমি একটাই কথা শেয়ার করব, আমার বাবা গত হয়েছিলেন 1 সেপ্টেম্বর 2017, 2 সেপ্টেম্বর আমার একটা শো ছিল, এখনও মনে আছে। আপনারা খুব ঘুরতে টুরতে যান সেখানে, জায়গাটার নাম মন্দারমণি। রাত্রি 12:30টায় স্টেজ ছিল। আমি গিয়ে আমার ওসির সঙ্গে কথা হয় আমার বাই ফোনে, আমার যে ম্যানেজার সে বলে আমি ওসিকে একটাই রিকোয়েস্ট করি, আপনি কমিটির কাউকে বলবেন না যে আমার বাবা গত হয়েছেন গতকাল, আমার কাছা বলবেন না। আমার ওই চাবিটা যেটা থাকে সেটা ভেতরে ছিল, আমি আমার কস্টিউম পরে আমি স্টেজে উঠি, ওঠার সময় খালি একবার ওপর দিকে তাকাই যে যেখানেই থাকুন না কেন একটু আমার একটু মনের জোর দিন, কেননা সামনে যে 5000 লোক বসে আছে তারা আমার জন্য আশা করে বসে আছে, তিনি আমার দুঃখ শোনার জন্য বসে নেই, কেননা ওনারা কমেডিয়ান কাঞ্চন মল্লিককে দেখার জন্য বসে আছে। কেননা আমি যেই মাত্র বলবো, কিছু অন্যভাবে নেবেন না, এটাই আমাদের দুর্ভাগ্য, আমি যদি বলতাম যে আমার বাবা আজকে গত হয়েছেন, আমায় মার্জনা করবেন, এইসব বলে যদি আমি শোটা করতাম, আমি যদি 200% দিয়েও শো করতাম, লোকরা বলতো আসলে আজকে কাঞ্চনটা একটু কমা লাগছিল, আসলে বাবা মারা গেছে তো তাই। আমি ওই জন্য বলিনি, আমি পুরো শোটা করি। শোটা করার পর যখন নাবি, আমি বলেছিলাম যে যদি আপনাদের ব্যস্ত সময় পারলে আজকে 1 মিনিটের জন্য আমার বাবার জন্য প্রে করবেন। আসলে আমি খাঁচাটা খুলে আপনাদের সামনে আজকে এসে শোটা করে গেলাম, এইটুকুই বলেছি। এবং আমি জানি আমাদের শো মাস্ট গো অন বলে একটা কথা আছে, যেটা চার্লি চ্যাপলিনের একটা বিখ্যাত সংলাপ ছিল যে একজন কমেডিয়ানের চোখের জল একমাত্র তার বাথরুমের কল শুনতে পায় আর বৃষ্টির জল শুনতে পায়, এছাড়া আর কেউ শুনতে পায় না। তো উই আর কমিটেড টু আপনাদের জন্য, আপনারা যেভাবে ওয়েট করে থাকেন আমরা সেইটাই দিতে চেষ্টা করি। আর হিন্দিতে একটা কথা আছে, এটা বোধ হয় খুব সম্ভবত, আমি নাম বলে যাচ্ছি কে বলেছিলেন, একজন বিখ্যাত কবি বলেছিলেন, एक कॉमेडियन का जेब में कभी खोज के देखना एक आंसू से भीगा हुआ रुमाल मिलेगा। এর থেকে বড় কথা আর হয় না। থ্যাংক ইউ। অসাধারণ। মোটামুটি